ঠিক এইখান থেকে আমার পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আসব। এই মুহূর্তে লালবাজার থেকে বেরিয়ে আমার পরবর্তী অতিথিও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় তিনি চিকিৎসক, তার বাড়িতে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুজনকেই গ্রেফতার করলো ভবানীপুর থানার পুলিশ। আমি দ্রুত একবার দেখাবো যে কেলক কাণ্ডের প্রতিবাদের আঁচ কলকাতার ভবানীপুরে কি করে গড়ালো এবং বেশ কয়েক মিনিট ধরে একটা নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হলো, যার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা, গণতান্ত্রিক রাজ্যে কোনো প্রয়োজন থাকতে পারে কিনা, এ প্রশ্ন আজ নয় ভবিষ্যতেও বারবার উঠবে। দেখুন। টান টান নাটক, তুলকালাম পরিস্থিতি। আমি নিজে লজ্জিত যে আমার বাড়িতে আসতে গিয়ে আপনার মতো একটা বিশিষ্ট ব্যক্তিকে এইটা ফেস করতে হচ্ছে। অক্সফোর্ডের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় বিক্ষোভ দেখিয়েছিলেন যে ব্রিটিশ নাগরিক বাঙালি চিকিৎসক, হরিশ মুখার্জি রোডে তাঁর সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দেখা না করতে দিতে তৎপর হলো পুলিশ। একজন ডাক্তারবাবু যিনি 30 বছর বিদেশে চিকিৎসা করে এই রাজ্যে এসেছেন, তার প্রতি কি ট্রিটমেন্ট হওয়া উচিত সেটা একবার ভাবুন। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বুদ্ধি, আমাদের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের বুদ্ধি। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের মাথার ट्रीटमेंट করার प्रयोजन है। आरोप है कि आप ही ममता बनर्जी को केलक कॉलेज में सवाल ये आरोप है क्या? ये तो घटना है। आरोप कौन लगा रहा है? ये क्या दोष है क्या हमारा? Yes, I challenge her and I'll challenge her continuously as long as I can stay here. পুলিশ সুকান্ত মজুমদারকে যেতে বাধা দেওয়া একসময় বাড়ি থেকে হাঁটতে হাঁটতে চলে আসেন চিকিৎসক। তিনি অপেক্ষা করছিলেন ডক্টর সুকান্ত মজুমদার জন্য, আপনি বেরিয়ে যাচ্ছেন। 2 ঘন্টা ধরে আমি বাড়িতে বসেছিলাম, বন্ধুত্বের খাতিরে উনি আসছিলেন, সেটা বন্ধ করে দিয়েছে ওরা। এখন তাহলে কি সিদ্ধান্ত নিন? এখন আমি শুনছি এদের কাছে খবর এসেছে যে দাদাকে নাকি অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। আমার বাড়িতে এসে একটা লোক অ্যারেস্ট হবে, সেটা তো ওনাকে আটকে রাখা হয়েছে পূর্ণ সিনেমার সামনে, গাড়িতে বসে আছেন এবং পুলিশ চারদিকে। আমি সেখানে যেতে চাই। কিন্তু এরপরই আচমকা দুজনকে গাড়িতে তুলে নিয়ে লালবাজারে রওনা দেয় পুলিশের গাড়ি। তার পুলিশ আজকে আমাকে এবং রজতবাবুকে দুজনকে আজকে লালবাজারে তুলে নিয়ে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এই হিটলারের আমলেও সম্ভবত এর থেকে এই রকমের আচরণ করা হতো না। গণতান্ত্রিক পদ্ধতিতে যতদিন জার্মানিতে ছিল ততদিন পর্যন্ত এই ধরনের আচরণ করা হতো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হিটলারকেও ছাপিয়ে গোটা এলাকা ওকে দেখে রাখুন, গোটা বাংলার মানুষ দেখে রাখুন। একে সামাজিকভাবে বয়কট করুন, একে বাংলা থেকে পুলিশ তাড়িয়ে দেওয়া উচিত ছিল। আমরা সে দাবি করছি না, কারণ এখন এখানে গণতন্ত্র আছে। একে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত। যে ব্যক্তি তার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিদেশে বিশৃঙ্খল আচরণে বাংলাকে অপমান করে মুখ্যমন্ত্রীর সভায় বাধা দেয়, তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ঘাড় ধরে স্টেট থেকে বার করে দেওয়া উচিত। হরিশ মুখার্জি রোডের বাসিন্দা চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, তাঁর বাড়ি থেকে 750 মিটারের মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এমনকি চিকিৎসকের বাড়ির গা ঘেঁষেই যেতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেই বাড়ি যে গলি, সেই গলির শুরুতেই তার জায়গাতে বলবো, সেই বাড়ি লাগোয়া সেখানেই, সেই ঠিকানাতে, সেই ঠিকানা আদতে হরিশ মুখার্জি রোডের ওপরে হলেও তার ঠিকানা হচ্ছে 61/G/1 কালীঘাট রোড। এবং সেখানেই তাকে এই নোটিশ পাঠানো হয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে। বলা হয়েছিল যে তিনি যে বিদেশে প্র্যাকটিস করছেন সেটা রাজ্য মেডিকেল কাউন্সিল, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলকে জানানো হয়নি। তার যে উন্নততর যে কোয়ালিফিকেশন আছে অ্যানাস্থেশিয়া, সেটাও জানানো হয়নি। এই বিষয়ে মেডিকেল কাউন্সিলে কমপ্লেন এসছে, সেই কারণে তার থেকে জবাব তলব করা হয়েছে। জবাব দেওয়া হয়নি তেমনটাই মেডিকেল কাউন্সিল থেকে জানানো হয়েছিল। যে প্রশ্নটা তুমি করেছিলেন সেই প্রশ্নের উত্তরে যাব। যেহেতু বাড়িটা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাগোয়া, এখানে বরাবরই নিরাপত্তা থাকে এবং যথেষ্ট নিরাপত্তার একটা নজরদারি থাকে, কড়াকড়িও থাকে। শুক্রবার সেই চিকিৎসকের বাড়িতেই যাওয়ার চেষ্টা করেন সুকান্ত মজুমদার, আর তা ঘিরেই যাবতীয় বিপত্তি। পুলিশের বিরুদ্ধে মিথ্যে কথা বলার অভিযোগ অব্দি ওঠে। বলছেন ওনার বাড়িতে যাওয়া হবে না, ওনার উডল্যান্ডস হসপিটালে গিয়ে দেখা করতে হবে। কি ধরনের অরাজকতা! আমরা মিষ্টি জল নিয়ে বসে আছি আর উনি মিথ্যা কথা বলছেন যে আমি এখানে নেই, আমার গাড়ি বাইরে পার্ক করা। প্রায় 2 ঘন্টা রেখে দেওয়ার পর লালবাজার থেকে ছাড়া হয় ব্রিটিশ নাগরিক বাঙালি চিকিৎসককে। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এই মুহূর্তে সরাসরি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। আমি প্রথম প্রশ্ন আপনাকে করব যে আপনাকে গ্রেফতার করার বা আটক করার কি কারণ পুলিশ দেখালো? কেন আপনাকে লালবাজারে নিয়ে যাওয়া হলো? তারা কি বলছে? কি ধারা দিয়েছেন, কোনো ধারণা আছে আপনার? না, আমার
একেবারে কোনো ধারণাই নেই যে কেন আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ। আমি অপেক্ষা করছিলাম ডক্টর সুকান্ত মজুমদারের জন্য। আমি খোঁজ পেলাম যে ওনাকে অ্যারেস্ট করে নিতে পারে, ওনাকে আটকে রেখে দিয়েছে। এইটা শুনে আমি আমার বাড়ি থেকে রওনা দিই। আমার বাড়ি 23 পল্লী। উনি দাঁড়িয়েছিলেন উনি দাঁড়িয়েছিলেন পূর্ণ সিনেমার মোড়ে। আই লিটারালি রাশ টু দেয়ার, কেন আমার বাড়ি থেকে একটা গেস্ট আসবেন বলে, আমার মার সাথে দেখা করবেন বলে আসছেন, দেখা না করে চলে যাবে, এটা হয় না। আমি ভাবলাম ঠিক আছে, আমি ওখানে গিয়ে সি অফ করে কনফ্লিক্টটা মিটিয়ে দেবো, হি মাইট গো ব্যাক। তো উনি নেমে আসেন গাড়ি থেকে এবং আমরা কথা বলতে শুরু করি। অবভিয়াসলি অনেক মিডিয়ার ক্যামেরা ছিল, তা আমরা নিজেদের কথা সেরকম কিছু হয়নি। দু একটা রিয়াকশন, দু একটা বাইট ফাইট এসব উনিও দিলেন, আমাকেও যা জিজ্ঞাসা করলাম আমি প্রশ্ন করলাম। তা তারপরে আমরা ঠিক করলাম যে উনি বললেন যে চলুন আমি হেঁটে আপনার বাড়ি চলে যাব। হেঁটে যাই, কোনো অসুবিধা নেই। আর উনি নাকি তার আগে বলেছিলেন যে আমার কোনো একটি গার্ড নিয়ে আমি উইদাউট আর্মস ওনার বাড়িতে যেতে চাই, সেটা ওনাকে অ্যালাউ হয়নি। তবে আমার ধারণা হচ্ছে যেই মুহূর্তে হি ডিসাইডেড যে আমার সঙ্গে উনি হেঁটে চলে যাবেন, এবং আমি হাঁটার জন্য যেই টার্ন অ্যারাউন্ড করেছি দেখলাম আমি গ্রেফতার হয়ে গেলাম। এর কারণ পুলিশ কিছু বলেও নি, আমাকে একটা বেল সাইন করতে বলেছে, সেই বেলটা সাইন করে আমি বাবা ছাড়া পেয়ে গেছি। আমার আর জিজ্ঞাসা করার মেন্টালিটি ছিল না। বাট হোয়েন আই ওয়াজ অ্যারেস্টেড, না তার মানে আপনাকে পার্সোনাল বন্ডে ছাড়া হয়েছে। এইখানে আমার দুটো প্রশ্ন থাকবে। এক হচ্ছে যে আপনি নিজের পাড়ায় নিজের বাড়িতে এসছেন, আপনি সম্ভবত ব্রিটিশ নাগরিক, আপনি 20 বছর ব্রিটেনে চিকিৎসক হিসেবে কাজ করছেন, আপনি বাড়িতে এসছেন, বাড়িতে বৃদ্ধা মা রয়েছেন, আপনার বাড়িতে সুকান্ত মজুমদার ভুলে যান একজন অতিথি এসছে, আপনি তাকে রিসিভ করতে তার সঙ্গে রাস্তায় দেখা করলেন। আমি বলছি তারপর তাকে বাড়ি নিয়ে যেতে বা কোথাও যেতে আপনার তো কোনো পুলিশি পারমিশন লাগার কথা নয়। তাহলে পুলিশ কেন আটকালো? এবং আপনাকে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি পুলিশের গাড়িতে আপনাকে তোলা হলো সুকান্ত মজুমদারের সঙ্গে, তখন আপনাকে কি বলা হলো? কেন আপনাকে গাড়িতে তোলা হচ্ছে এবং আপনি একজন নাগরিক হিসেবে নিজের বাড়িতে যেতে পারছেন না? কি বলা হলো? কোনো কারণই দেওয়া হয়নি। আমি দেখলাম ওরা এক ঝাঁক পুলিশ ঘিরে ধরে সুকান্ত বাবুকে জোর করে একটা গাড়িতে বসালো। তার খানিকক্ষণ পরে আমি বললাম ঠিক আছে ওকে, উনি তো মানে এইসবে অভ্যস্ত, উনি জানেন। আমি যেই টার্ন অ্যারাউন্ড করেছি, আমাকে লিটারালি বলপ্রয়োগ করে জোর করে গাড়িতে মধ্যে শোভিন করলো, বলো কোনো কারণ ফারণ দেয়নি। আমি বললাম কেন? বলে জাস্ট চুপ করে চলুন। এবং আমি একজন পুলিশকে একটুখানি সরিয়ে দেওয়ার পরে বললো বাবা বড্ড তেজ, এবং সে আমাকে ধাক্কা মেরে ঢুকিয়ে দেয় এবং ন্যাচারালি আমার পিঠে দু একটা কিলচর ঘুষি পড়ে, এবং সেটা যে ওরা মেরেছে সেটা আমি বুঝতেই পেরেছি। তো ভাগ্য ভালো, আই ওয়াজ ওয়ারিড অ্যাবাউট মাই পার্স অ্যান্ড মানি ব্যাগ, কারণ এরকম সিচুয়েশনে তো লোকে মার্কড হয়ে যায়, বাগলড হয়ে যায়, সেটা হয়নি। আমাকে স্ট্রেট আপনাকে পুলিশ ধরেছে, আপনি পার্স মানে মানি ব্যাগ নিয়ে চিন্তিত হচ্ছেন? মানে আপনার মানি ব্যাগ হারালে তো আপনি পুলিশের কাছে যাওয়ার কথা। মোবাইল ফোন, আমি তো সেখানে উল্টো চিন্তিত হচ্ছি যে আমার মোবাইল ফোন, এর মধ্যে কেউ না অপরচুনিস্ট, কে পুলিশ, কে যে ডাকাত, কে যে চোর, সে তো বুঝতে পারছি না। আমাকে তো জোর করে প্রায় গলা টিপে, আমি তো মানে প্রায় দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমি এতে অভ্যস্ত নেই। ওই রকম একটা স্টাফি অ্যাটমসফিয়ারে জোর করে আমাকে গাড়িতে ঢুকিয়ে বো করে গাড়িটা বেরিয়ে গেল, কোনো কারণ দেওয়া হয়নি। আমি এখনো অবধি জানি না আমি অ্যারেস্টেড হলাম কেন। আর উনি নিশ্চয়ই হাই প্রোফাইল ব্যক্তি, ওর সঙ্গে দেখা করতে যাওয়ার নিশ্চয়ই ব্যাপার আছে, এবং আমার পাশে যার বাড়ি তা সেও নিশ্চয়ই হাই প্রোফাইল ব্যক্তি। এইসব আইন কানুন আমি জানি না, কিন্তু 144 ধারা ওখানে নেই। আমার ওখানে যাওয়ার সম্পূর্ণ, আমার বাড়ি ওখানে, আমি কি করবো? বৃদ্ধামাকে আমি হঠাৎ কি বাড়ি ছেড়ে দিয়ে চলে যাব? আমি কি করব বলুন? আপনারাই বলুন আমাকে কেন ধরে নেওয়া হলো, আপনারাই পর্যালোচনা করুন। আমি তো পুরো শকড এই টোটাল ব্যাপারটাতে। আপনি যখন ডক্টর ব্যানার্জি বেরোলেন লালবাজার থেকে, আপনি বলছিলেন যে আমি আইনের পথে যাব, আমি মামলা করব। কি মামলা করার কথা ভাবছেন আপনি? আমি জানি না মামলা করবো, আমি সেটা বলিনি। আমি বলছি আই উইল টেক অ্যাডভাইস ফ্রম মাই লিগাল ফ্রেন্ডস। তরুণ জ্যোতি তেওয়ারি আমার এর মধ্যে ফোন করেন। তরুণবাবু, আমি শুনলাম উনি লিগাল সেলের কিছু একটা হেড, এবং অবভিয়াসলি যেহেতু সুকান্তবাবুর সঙ্গে সমস্ত বিজেপির লোক তারা আমার সাপোর্টই করছিল, তারা বললো কোনো চিন্তা নেই, উনি ব্যবস্থা করে দেবে। এবং আমি আমার যারা বিশিষ্ট বন্ধুবান্ধব আছে, যারা আইন নিয়ে চর্চা করেন, যারা রাজনীতিতে আছেন, তাদের বন্ধুবান্ধবদের আমি জিজ্ঞেস করবো এটা নিয়ে কী করা যেতে পারে। কারণ আমাকে তো কারণ দিতে হবে। আপনি কলার ধরে, চুলের মুঠি ধরে, আমার অবশ্য চুল নেই, যাই হোক, আপনি ঘাড় ধরে আমাকে একটা গাড়িতে তুলে দেবেন। আমি দেখলাম অনেক মেয়ে, অনেক ছেলেকে পুলিশ ব্রুটালি সরিয়ে দিল গাড়ির পথ থেকে বা পাশ থেকে। সেটা আমাকেও করবে, তার তো একটা কারণ দিতে হবে। আমি এখনো অবধি মানে মাথা প্রায় ভোঁ করছে, ঘন্টা 6 আমার উপর দিয়ে যা গেল বা ঘন্টা 8। আমি বাড়িতে গিয়ে রেস্ট নেবো, কালকে সকালে আমি ডিসাইড করবো কি করবো। অবভিয়াসলি আমি লিগাল অ্যাডভাইস নেবো। মামলা করবো কিনা জানি না, এই কোর্টে মামলা করে কিছু হয় কিনা সেটাও আমি জানি না।
আপনার কি মনে হয় যে এই যে আপনার নিজের বাড়ির সামনে থেকে নিজের পাড়া থেকে তুলে নিয়ে যাওয়া হলো, এর কারণ যে ওই কেলগস কলেজে আপনি যে বিক্ষোভ দেখিয়েছিলেন, পোস্টার হাতে, সেই ছবি, সেই লাইভ ফিড আমরা প্রত্যেকে দেখেছি, সেইটাই এর পেছনে মূল কারণ? সেটাই হতে পারে। এবং সেইখানে যারা যারা ছিল, যারা যারা বোধ করেছেন যে আমি তাদের চেপে ধরেছি বা একটু অপ্রস্তুত ফেলেছি, তারা নিশ্চয়ই অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন, কারণ তারা তো চ্যালেঞ্জ হননি, কখনো চ্যালেঞ্জ হতে ভালোবাসেন না। আমার মনে হয় সেটাই কারণ। বাকি এর বাইরে কোনো কারণ থাকলে আপনারা এক্সপার্ট এই ব্যাপারে, আপনারা এতদিন পলিটিক্স করছেন, কাভার আপ করছেন, মানে কাভার আপ না, কাভার করছেন পলিটিক্যাল নিউজ, এবং কাভার আপও দেখছেন, আপনারা সেটা বিচার করে, বিশ্লেষণ করে বের করুন এবং আমাকে জানালে আমার খুব ভালো লাগবে। খুব বাজেভাবে আপনার সঙ্গে আলাপ হলো, আপনার সঙ্গে অন্যভাবে আলাপ করতে চেয়েছিলাম। আপনি যদি আমাকে জানিয়ে দেন যে এই আপনার অপরাধ ছিল, তাহলে আমি সেই অপরাধটা নেক্সট বার করবো না। এটাই একটা সিভিলাইজড লোকের পক্ষে করার মতো। আপনি যদি বলে দেন 1 2 3 ইউ ডোন্ট ডু দিস, আই উইল নট ডু দিস, আমাকে সেটা ইন রাইটিং দিলে বা একটু জানিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, এই যে মাঝের ফেজটা, আপনি আরেকটা অভিযোগ করছিলেন যে মাঝের ফেজটা রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে একটার পর একটা আপনার কাছে নাকি নোটিশ পাঠানো হয়েছে। কি বিষয় নোটিশ, তার কি কন্টেন্ট, কি চাওয়া হচ্ছে আপনার কাছ থেকে? আমি শুনুন, আমি সৌম্যবাবু, আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি নট বদার্ড, বিকজ আমি তো প্র্যাকটিস করছি না। আমি তো রিটায়ার করেছি আজকে 1.5-2 বছর হয়ে গেল। 2023-তে আমি রিটায়ার করেছি, এপ্রিল মাসে খুব সম্ভবত, মানে আই হ্যাড মাই লাস্ট ডে ইন NHS, দেন আই কেম অফ হ্যাপিলি রিটায়ার্ড। আমি ভেবেছিলাম এখানে এসে মাকে নিয়ে, পরিবারকে নিয়ে, আমার স্ত্রী আমার সঙ্গে ফিরে এসছেন, ছেলেমেয়েরা ওদের সাথে থাকে, এখানে সেটা ভালো সুন্দর লাইফ ইয়ে করবো। তাতে ল্যান্ড আপ করলাম অভয়া কেসে। অভয়াটা দেখে মাথায় আগুন জ্বলে গেল। আমি তখন কিছুই করতে পারিনি, শুধু কতগুলো প্রতিবাদে সামিল হয়েছিলাম। এবং আমি বুঝতে পারছি না, আমার বুদ্ধিতে কাজ করছে না, কোনো একটা সভ্য, শিক্ষিত নয়, সভ্য একটা দেশে এরকম হতে পারে কিনা। যদি সেখানে বিন্দুমাত্র আইন আদালত মানা হয়, সেই দেশে এরকম কেন হয়, কি করে হয়, সেটা আপনারাই বিচার করে আমায় জানাবেন। আমি নিশ্চয়ই তার থেকে শিক্ষা নেব এবং সেই কাজ আর ভবিষ্যতে করবো না। এছাড়া আর কি বলবো? শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে, আপনি সভ্য শব্দটা বললেন, যে ওখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি যেটা করেছেন সেইটা সভ্য আচরণ নয়, সেইটা অসভ্যতা, আপনাকে সামাজিকভাবে বয়কট করা উচিত। ও আচ্ছা, আমি উনি কিছু কথা বলছিলেন যেগুলো আমার মনে হচ্ছে বেসলেস, ব্যাড ফিগার্স। আমি ফিগার্সগুলোকে চ্যালেঞ্জ করেছিলাম। ফিগার্সগুলোকে চ্যালেঞ্জ করে আমি ওনাকে বলেছিলাম, প্লিজ, এই 5 লাখ, 10 লাখ, 1 কোটি, 10 কোটি, কি সব উনি ভুলভাল বলছিলেন অ্যাজ ইউজুয়াল। আই ফেল্ট ভেরি ইরিটেটেড, আই স্টপ দ্যাট। আমি পোস্টারগুলো লিখে দিয়েছিলাম ওদের, অন্য আমার ভাইদের জন্য যারা ওখানে থেকে গেছিল, মানে খুব শর্ট টার্ম আলাপ। দে স্টার্টেড শাউটিং। আর ওই বানচাল যদি হয়ে গিয়ে থাকে, অ্যাট অল হয়নি, ওরা সেটা করেছে, আমি তাদের চিনি না। দুজনকে মাত্র আমি ওখানে চিনি। আমি আলাদা করে অসভ্য আচরণ কিচ্ছু করিনি। একটা লেকচার চলছে, তাতে কোয়েশ্চেন্স হতেই পারে, আমি হ্যান্ড রেজ করেছি। অবভিয়াসলি শি ইজ অ্যাকাস্টম টু মোনোলগ অনলি, শি ইজ নট ইন্টারেস্টেড ইন এনি ডায়ালগ। আমি ডায়ালগই দিতে চেষ্টা করছিলাম এবং সেই ডায়ালগটা উনি ডিনাই করেন এবং সেইখানে একটা ক্যাও সৃষ্টি হয়ে যায়। আমি হল ছেড়ে বেরিয়ে চলে আসি। আমি এর বেশি আর কিচ্ছু করিনি। বাকি যারা অভয়া, ইউকিল্ড অভয়া যে বলেছে, তাকে আমি জাস্ট চিনি, সেদিনই চিনলাম। এবং বাকি যারা প্ল্যাকার্ড, পোস্টার ইত্যাদি দেখেছেন, তাদের আমি কাউকে চিনি না। I went on my own, I met these people, I made a few challenges, verbal challenges, ডিবেটে যেটা হয়ে থাকে ওটাতে অন্যরকম চ্যালেঞ্জ না। এখন উনি সেটা নিতে পারেননি, সেটা অন্য বাবা। সামাজিকভাবে কি বয়কট করবে সে তারা বুঝে। আমার সমাজের লোক তো আমাকে বয়কট করবে কিনা সেটা তারা ডিসাইড করবে। শাসক দল তো আর আমাকে বয়কট করাবে না। আগেকার দিনে শুনতাম যে ধোপানাপির বন্ধ, এখন তো আর সেই সিস্টেম নেই। দেখা যাক, করুক তাহলে। ডক্টর ব্যানার্জি, এই পুরো যে লাইভ অনুষ্ঠানটা এখানে ভারতবর্ষে আমরা সবাই দেখছিলাম, আমার একটা জিনিস একেবারে আপনার বিপরীত মেরুর একটা ভিউ আপনার সামনে রাখি। সেটা হচ্ছে যে আপনি বোধহয় অনেকটা পিছনে দাঁড়িয়েছিলেন, আপনার সামনেও অনেকে দাঁড়িয়েছিল। আপনি নীরবে একটা পোস্টার, যাতে বাংলায় স্পষ্ট করে অভয়ার বিচারের দাবি লেখা ছিল। আমি বলছি যে ধরুন যে ওটা তো ছিল প্রথমে ওনার স্পিচ, তারপরে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন যেখানে উনি প্রশ্ন নেবেন। আপনারা বা আপনি যদি অপেক্ষা করতেন যে স্পিচটা হয়ে যাওয়ার পর যখন প্রশ্ন উত্তরে, তখন একটার পর একটা আপনি যে বলছেন যে তথ্যগুলো আপনারা চ্যালেঞ্জ করতে গেছিলেন এবং চ্যালেঞ্জ করা উচিত বলে মনে করছেন, সেই তথ্যগুলো আফটার স্পিচ যখন ইন্টারাকশনটা হচ্ছে তখন যদি করতেন, অপেক্ষা করতেন ওনার স্পিচটা শেষ হওয়া অবধি, সেইটা আপনার কি মনে হয় না যে সেটা করলে সেটা আরও মানে আমি বলছি যে প্রোগ্রামের নর্মস মেনে একেবারে সঠিক কাজ হতো, মধ্যিখানে বক্তৃতার মধ্যিখানে ওনাকে ইন্টারাপ্ট না করাটা?
ওনার বক্তৃতার মধ্যখানে ইন্টারাপ্ট না করলে কোনো ইন্টারঅ্যাক্টিভ সেশন হতো বলে আমার জানা নেই, সেটা পরে ওরা বলেছে অ্যাজ এ ডিফেন্স, সেটা শিডিউলে ছিল না, হয়তো উনি বেরিয়ে এসে দেখা টাকা করতেন। আমি আমার ফিগার্সগুলো চেয়েছিলাম, ধরুন আপনি যখন লেকচার দিচ্ছেন ফিগার্স বলছেন, আমি বলছি এগুলো আরবিট্রারি ফিগার্স, কোন কোম্পানির বিজনেস আপনি এনেছেন আপনি আমাকে বলুন। উনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলছেন, তখন উনি একটা কিছু বললেন, কিছু একটা বলেছিলেন আমার খেয়ালও নেই, পাশ থেকে ফিউ আদার পিপল টুক ইট দেয়ার, মানে ওরা পুরো মানে ভলকানোর মতো ইরাপ্ট করেছে, ইরাপ্টটা আমি করি। আমি প্রশ্নটা ছুড়ে আমি চেষ্টা করছিলাম আমার জবাবটা পেতে, পাশ থেকে যদি আরো 10 জন যাদের আমি চিনি না তারা যদি অ্যাগ্রেসিভলি তাকে চ্যালেঞ্জ করে এবং অভয়ার কথা তোলে, আমার সেইটা তোলার জন্য আমি অপেক্ষা করতাম, কিন্তু ওরা যদি তোলে সেটার তো দায়িত্ব আমি নিতে পারবো না। আর ওদের সঙ্গে আপনি যাননি, আপনি একজন প্রাইভেট ইন্ডিভিজুয়াল, আপনার নিজের অধিকারে নিজের সিদ্ধান্তে একাই গেছিলেন, মানে আপনি কোনো গ্রুপের অংশ হিসেবে বিক্ষোভ দেখাতে যাননি, আপনার নিজের অভয়া জিনিসটাকে, আপনি নিজে চিকিৎসক সেই জন্য অত্যন্ত পীড়িত ছিলেন, সেই জন্য এককভাবে গেছিলেন। একদম, যে ব্লাফগুলো আমাদের দেওয়া হয় সেই ব্লাফগুলো আমি বলতে গেছিলাম, অ্যাটলিস্ট ইংল্যান্ডে আমার বলার চান্স ছিল, কারণ ওখানে এইভাবে পুলিশ তুলে নিয়ে যায় না, তাও ওর সিকিউরিটি এসে ধাক্কাধাক্কি শুরু করে, এবং তাদের সঙ্গে আমি কোনো কনফ্লিক্টে না গিয়ে আমি হলটা লুজ করেছিলাম, ততক্ষণে অন্যরা যা করেছে তাদের দায়িত্ব আমি নিতে পারবো না, তারা যাদের আমি চিনিও না, পরে আলাপ হলো, এবং যারা আমাকে ওইখানে ওকে সাপোর্ট করছিলেন, বক্তাকে সাপোর্ট করছিলেন এবং আমাকে বলছিলেন এই যে বিপরীত ভিউটা, যে আপনি ওয়েট করতে পারতেন, তারা কিন্তু পরে এসে অবভিয়াসলি ব্রিটিশ সিটিজেনরা, বাকি তো সব ওনার দল বল, সেটা সব ওর দলে যাবে, সেটাই স্বাভাবিক, 100 জনের মধ্যে 50 জন 60 জনই ওর লোক ছিল, বাকি কিন্তু যারা হোয়াইট ককেশন পিপল, দে অল কেম অ্যান্ড অ্যাপোলোজাইজ টু মি when I disclosed the facts to them that these are the things I needed to challenge and these are the people who are in the bunch. ওরা বলেছে, আমাকে পরিষ্কার অ্যাপোলজি করেছে, উই ডিডন্ট নো দ্যাট, সরি ডক্টর, উই হ্যাড টু বিহেভ লাইক দিস, আই মিন ইউ ডিডন্ট নিড টু থ্রো মি আউট অফ দ্য থিংস, আই জাস্ট ওয়াকড অ্যাওয়ে, কিন্তু বলছে আমাদের কিছু করার ছিল না, আমাদের তো সিকিউরিটি, তাই আপনাকে রিকোয়েস্ট করেছি, এবং তারা কিন্তু ক্ষমা চেয়েছে, এবং ওই বাঞ্চ অফ পিপল যারা ওখানে ইন্টারভিউ করতে যারা ওনাকে ডেকেছিল, তাদের অন্তত 2-3 জনকে নাম আমার মনে নেই, আমি তাদের মিট করে আমার যা বক্তব্য আমি বলে দিয়ে এসেছি, আমার গ্রিভান্সেস যেটা আছে এই ছবিটা ওদের দিয়ে এসেছি, এবং ওরা সেটা জানতো না, তার জন্য বললো যে সরি, আমরা উই ডিডন্ট নো দ্যাট, দ্যাটস অল, অ্যান্ড দ্য ম্যাটার স্টপ দেয়ার। ডক্টর ব্যানার্জি, ওইটা হ্যাঁ সহ্য হয়নি অবভিয়াসলি, হ্যাঁ, উনি কোনো রকম আমার এখানেই প্রশ্ন, আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন, আমি সমীর চক্রবর্তীর কাছে আসবো, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্পোকসম্যান। আমি বলছি সমীরদা, আমি ধরে নিচ্ছি যে কেলক কলেজের ওই বিক্ষোভ করে উনি ঠিক করেননি, আমি এটা মনে করি না, কিন্তু আমি ধরে নিচ্ছি প্লেস অফ অকারেন্স তো অক্সফোর্ড, ভবানীপুরে উনি ওনার বাড়িতে আসছেন, সেখানে তাকে ধরে লালবাজারে নিয়ে যাওয়া হবে কেন? শুনবো, দুটো অনুরোধ করবো, একটা হচ্ছে অনেকক্ষণ ধরে ভাষণটা দেখলাম, বিবৃতি শুনলাম, হ্যাঁ, আমাকে আনইন্টারাপ্টেড 1.5-2 মিনিট বলতে দিন, বলুন, ওনারই বক্তব্য আমি অনেক কিছু টেনে আনবো। এই ডাক্তারবাবুর নাম আজকে আপনারা কেন এটা নিচ্ছেন, ইন্টারভিউটা কেন দেখাচ্ছেন, তার কারণ হচ্ছে কেলগ ইউনিভার্সিটিতে, মানে অক্সফোর্ড ইউনিভার্সিটির মধ্যে কেলগে যখন মুখ্যমন্ত্রী বিদেশ সফরে, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বিদেশে থাকেন, তাকে কি ভারতীয় হিসেবে বিক্ষোভ দেখানো উচিত? দেশের মুখটা পড়ে না? আমার প্রথম প্রশ্ন। দাঁড়াও না, ভাই দাঁড়াও না, আমি কিন্তু তুমি যখন বলেছো আমি বলিনি, ডক্টর ব্যানার্জি ওখানে আছেন, উনি ওনার জবাব দিতে রয়েছে, ওনার বক্তব্য, আচ্ছা, উনি কিন্তু ভারতীয় নন, বাইরে ভাই আপনাকে জানিয়ে রাখি, উনি ব্রিটিশ নাগরিক হোল্ডার, হ্যাঁ একদম, উনি কি ব্রিটিশ 20 বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে ওখানকার শল্য চিকিৎসক, সুনামের সঙ্গে ন্যাশনাল হেলথ সার্ভিস বা ব্রিটিশ নাগরিক উনি, আমি বলছি, আমি কি ভুল বলছি? আপনি ব্রিটিশ নাগরিক তো? আমি ব্রিটিশ নাগরিক, আমি 25 বছর ওখানে এনএইচএস এর কাজ করেছি, না ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার না ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার? 100% নাগরিক হলে পাসপোর্ট হোল্ডার হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন 6 বছর, হ্যাঁ, উনি যদি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার হন, তাতেও কি এটা খুব সম্ভ্রম জাগানো, মানে একটা ভালো লাগার জিনিস যে দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যখন দেশের বাইরে যাবেন তখন এই ঘটনা ঘটাবেন? দ্বিতীয় নম্বর, আজকে তো ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়লো, সুকান্ত মজুমদার ওনার বাড়িতে কেন যেতে পারে? তাহলে বেছে বেছে সোহন বাবু, তাহলে কি এটা বিজেপি করিয়েছিল
সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে অক্সফোর্ডে? এটা কি বিজেপি? নইলে সুকান্ত বিজেপি করেছিল, এই এত বাইরে চালাতে হবে। কেন? তাই সুকান্ত আমি তো মনে arrest করি হয়। যে সিপিএম বিজেপি দুজনের কাছে যাওয়া হবে, কিন্তু তার আগে সবার কাছে যাব। তার আগে একবার বেশ সবাই একসঙ্গে বললে থ্যাংক ইউ। ডক্টর ব্যানার্জি, শুধু ডক্টর ব্যানার্জির অডিও শুনবো। ডক্টর ব্যানার্জি, আপনার মত, তারপরে আসবো তোমাদের কাছে। ডক্টর ব্যানার্জি, ডক্টর ব্যানার্জি, প্রশ্নটা আরেকবার করুন, কি জানতে চান? সমীর চক্রবর্তী বলছেন যে এই যে বিক্ষোভ আপনারা দেখিয়েছেন, এটার পেছনে কি বিজেপি ছিল? বিজেপি করিয়েছে। কারণ সুকান্ত মজুমদার আজকে এই 20শে জুন আপনার বাড়ি গেছেন, মানে যাওয়ার চেষ্টা করছিলেন, যেতে পারেননি, লালবাজার পৌঁছে গেছেন। হ্যাঁ, বিজেপি তো করাননি সেটা। দেখুন, ওনারা সবকিছু বলতে পারেন, তাই না? ওপর থেকে ভূত ভর করেছিল, সেটা বলতে পারে। না, তো সুকান্ত মজুমদার আপনার বাড়িতে কেন? এই উত্তরটা দিন না। সুকান্ত চেঁচামেচি করছে, তো কথা বলতে দেয় না এরা। সত্যি কথা বললে তো তখন কথা বলতে দেয় না। আমি 250 মাইল গাড়ি চালিয়ে নিজের তাগিদে আমি গেছিলাম অভয়ার প্রোটেস্ট করতে, এবং শুনতে লেকচারটা কি দেয় আমার প্রথমেই মনে হয়েছে অনেক চ্যালেঞ্জিং পয়েন্টস আছে, সো আই পুট সাম চ্যালেঞ্জেস অন। আর বাকি বিজেপি করায়নি। আর সুকান্ত মজুমদার আমার বাড়িতে এসেছিলেন কেন? উনি বিজেপি ছাড়াও তো একটা আলাদা মানুষ। উনি আপনার সঙ্গে বহুকালের পরিচয়, আপনার সঙ্গে বহুকালের পরিচয়। আমি ওর সঙ্গে আমার আমার বাড়িতে আসুন, মশাই একটু চা খেয়ে যান বলে আমি নিশ্চয়ই আপনার মাকে দেখতে যাব। এখন কে কি করিয়েছে আমি জানি না। আমাকে অ্যারেস্টটাও তাহলে বিজেপি করিয়েছে। কার জন্য লিখে নিয়ে গেছিলেন? আপনার বিপরীতে পোস্টারগুলো কার জন্য লিখে নিয়ে গেছিলেন? উত্তরটা দিন। আপনি বলুন, আপনার ফলো করি আমি। রাজস্বী, বুয়াদা যে কথাটা বললেন সুমিতদা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন দাঁড়িয়ে ভারতবর্ষের অর্থনীতির ওপরে টিপ্পনি কাটেন লন্ডনের মাটিতে দাঁড়িয়ে, সেটা শোভনীয়। ভারতবর্ষের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাশ হওয়া বিলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইউএন রেফারেন্ডাম চান, সেটা কি খুব গ্রহণযোগ্য? ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কৌস্তবে যায়, দুজনকেই থামালাম। লন্ডনে গিয়ে ব্রিটিশদের প্রশংসা করার দায়িত্ব কে দিয়েছিল আপনাকে? হ্যাঁ, ব্রিটিশদের প্রশংসা করেছিলেন, বলেছিলেন বিপ্লবীদের কথা, কবে? ওখানে বক্তৃতায় যখন দিয়েছিলেন তখন আমাদের বিপ্লবীদের কথা শোনো। আমি তো জানি ব্রিটিশদের পা ছেড়ে এসেছিলেন, জ্যোতি বসু পা চাটতে গিয়েছিলেন এবং কমিউনিস্ট থেকে কমিউনিজমে চোরেদের সাথে তুলনা করবেন না, চোরেদের সাথে তুলনা করবেন না। ওই জ্যোতিবাবুর বিরুদ্ধে বুদ্ধবাবু বলেছিল না, মিথ্যে কথা বলছেন। কে মিথ্যে কথা বলছেন? বুদ্ধবাবু, আপনি দ্রুত এই ক্যাকোফোনির মধ্যে একেবারে স্পষ্ট করে এই চিকিৎসক ডক্টর ব্যানার্জি এই মুহূর্তে লাইভেও আছেন। তিনি এই মেডিকেল কাউন্সিলের তরফে একটার পর একটা নোটিশ পেয়েছেন। এরপর কি বলেছেন তিনি দেখে নেব। आरोप है कि आप ही ममता बनर्जी को केलॉग कॉलेज में सवाल, ये आरोप है क्या? ये तो घटना है। অক্সফোর্ডের কেলগ কলেজে যখন বক্তৃতা দিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তাকে যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, বর্তমানে ব্রিটেনের নাগরিক, কিন্তু আদিবাড়ি ভবানীপুর থানার হরিশ মুখার্জি রোডে। প্রবীণ এই চিকিৎসকের অভিযোগ, বিক্ষোভের পর থেকেই কলকাতার বাড়ির ঠিকানায় পরপর নোটিশ পাঠিয়ে যাচ্ছে রাজ্য মেডিকেল কাউন্সিল। হ্যারাস কিভাবে করবো? ওই যে আমাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল চিঠি দিচ্ছে, আরো হয়তো 10টা চিঠি আসবে। চিঠি ফিটি গুলো দিয়ে তো কোনো লাভ নেই, আমি প্র্যাকটিসই করি না। আপনি আমার কিসের রেজিস্ট্রেশন ধরবেন? আমাদের রেজিস্ট্রেশন দরকার নেই। রাজ্য মেডিকেল কাউন্সিলের পাঠানো নোটিশে লেখা হয়েছে, তাদের কাছে অভিযোগ এসেছে যে চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় অ্যানাস্থেসিস্ট হিসেবে ব্রিটেনে প্র্যাকটিস করছেন। রাজ্য মেডিকেল কাউন্সিলে এমবিবিএস হিসেবে নথিভুক্ত রয়েছেন তিনি। তার কাছে জানতে চাওয়া হয়েছে তার উচ্চতর কোয়ালিফিকেশন কেন নথিভুক্ত করা হয়নি। তিনি যে ব্রিটেনে প্র্যাকটিস করছেন সেই তথ্য রাজ্য মেডিকেল কাউন্সিলকে জানানো হয়নি। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের 26 আর 28 ধারা অনুযায়ী এই তথ্য রাজ্য মেডিকেল কাউন্সিলকে জানানো উচিত ছিল। বাজে প্রপাগান্ডাকে চ্যালেঞ্জ করেছিলাম, আমাকে তো টার্গেট হতেই হবে। আপনি নোটিশটা পাওয়ার পর কি করেছেন? উত্তর দিয়েছেন, অনেকদিন আগেই তো নোটিশ পাঠিয়েছি। হ্যাঁ, আমার খেয়ালও নেই, মানে আই ডিডন্ট থিঙ্ক যে আমি ওটাকে রিপ্লাই করব। আমি ওটা ছিঁড়ে ফেলে দিয়েছি, কারণ আমি নট অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। আমি ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেন, আমি ব্রিটিশ সিটিজেন।
সো আমার কোনো দায়বদ্ধতাই নেই এদের কাছে কোনো রকমভাবে কোনো ডিক্লারেশন দেওয়া। যদিও মেডিকেল কাউন্সিলের নোটিশকে এক ফোঁটাও গুরুত্ব দিতে নারাজ ব্রিটিশ নাগরিক এই বাঙালি চিকিৎসক। आरोप करने का कुछ है ही नहीं, बोला है कि मैं रजिस्टर किया नहीं। आई एम ए रिटायर्ड पर्सन, आई हैव कम फ्रॉम इंग्लैंड 1.5 years, आई हैव प्रैक्टिस माय लास्ट थिंग एंड फॉर द लास्ट 30 years हमने इधर कुछ प्रैक्टिस नहीं किया। सो मैं आई एम नॉट बॉदर्ड टू आंसर देम एंड आई विल चैलेंज हर कंटिन्यूअसली एज लॉन्ग एज आई कैन स्टे हियर। আমরা একটা অভিযোগ পেয়েছিলাম যে উনি অ্যানাস্থেসিওলজি প্র্যাকটিস করেন, কিন্তু আমাদের রেকর্ড অনুযায়ী দেখা গেছে যে উনি এমবিবিএস হিসেবে আমাদের কাছে রেজিস্টার্ড। সেই জন্যে আইএমসি অ্যাক্টে 26 এবং 28 ধারা, এবং তাছাড়া উনি ইংল্যান্ডে প্র্যাকটিস করেন, 26 ধারা অনুযায়ী অ্যাডিশনাল কোয়ালিফিকেশান থাকলে তার রেজিস্ট্রি করাতে হয়। আর 28 ধারা অনুযায়ী যদি আপনার চেঞ্জ অফ প্লেস অফ প্র্যাকটিস চেঞ্জ হয় তাহলে সেটা জানাতে হয়। এই দুটোর কারণ জানতে চেয়ে আমরা ওনাকে চিঠি দিয়েছি। শুক্রবার রাস্তা থেকে গ্রেফতার করে সুকান্ত মজুমদার ও চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কে লালবাজারে নিয়ে যায় পুলিশ। আমাকে অ্যারেস্ট শুধু করেনি, আমাকে জঘন্যভাবে তুলে নিয়ে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। আমি কোর্টে তো নিশ্চয়ই যাবো, এটা তো আমি চাইবো, কারণ আমাকে হঠাৎ কলার ধরে তুলে নিয়ে যাবে চোর পকেটমারের মতো, তুলে নিয়ে গাড়িতে পুরো বল প্রয়োগে, সেটা তো আমি কিছুটা লড়বই বটেই। আর আমি ব্রিটিশ সিটিজেন, আই থিঙ্ক দে হ্যাভ ভায়োলেটেড দ্য রুল। আমি ব্রিটিশ সিটিজেন, আমি ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেন, আমি কিন্তু ইন্ডিয়ান সিটিজেন নই, আমার পাসপোর্ট ব্রিটিশ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জেরেই কি ব্রিটেনের নাগরিক বাঙালি চিকিৎসককে এভাবে হেনস্থা করা হচ্ছে? এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নয়? প্রশ্ন বিরোধীদের। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। নজরুলদা, পুলিশের পাটে আসি, আইন কি বলছে? মানে কোনো নাগরিক, তার নাম সুকান্ত মজুমদার হতে পারে, সুব্রত বক্সী হতে পারে, সুজন চক্রবর্তী হতে পারে, তিনি একজন ডাক্তারবাবুর সঙ্গে দেখা করবেন, কাম হোয়াট মে। আমি বলছি, প্রথমে সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হলো, ডাক্তারবাবু বাড়ি থেকে বেরিয়ে এলেন, নিজের বাড়িতে হেঁটে নিয়ে যাবেন, আলটিমেটলি দুজনকে লালবাজারে নিয়ে যাওয়া হলো। কোন আইনের বেসিসে? দেখুন, আইনের ভিত্তিতে এটা করা যায় না, কিন্তু আপনাকে আমি অনুরোধ করব যে 2012 সালে বেলপাহাড়ির মিটিংয়ের কথাটা একটা মনে করুন। শিলাদিত্য চৌধুরী বলে একজন লোক, সারের দাম কেন বাড়ছে প্রশ্ন, হ্যাঁ, তো তারপরে মানে সেই লোকটিকে তিনি চিনতেন না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, কিন্তু এটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের সময়ের আগে উনি এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে মাওবাদী, এবং পুলিশকে বলেন অ্যারেস্ট করতে। আপনাদের খেয়াল করবেন, মানে ওনার এতই দক্ষতা। পুলিশ তাকে ধরে নিয়ে যায়, তারপরে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন যে আমি মাওবাদী না, আমি বরং তৃণমূল করি, গতবার তৃণমূলকে ভোট দিয়েছি, তৃণমূলের হয়েই আমি সভায় গিয়েছিলাম। তখন পুলিশ তাকে ছেড়ে দেয়। 2 দিন পরে পুলিশ তাকে আবার ধরে কোর্টে পাঠায়, এবং তারপরে সপ্তাহ 2 তাকে হাজতে থাকতে হয়। তার মানে এখানে পুলিশের, আপনি যে প্রশ্ন করছেন না, তো পুলিশ তো প্রথম দিন পুলিশ মন্ত্রী বলার পরেও ধরে ছেড়ে দিয়েছিলেন, তারপরে তাকে ধরতে হয়েছে, মানে পুলিশ মন্ত্রী নিশ্চয় তাদেরকে বলেছে যে তাকে ছেড়ে দিলে কেন। তো এখানে বেলপাহাড়ির পুলিশ মমতা ব্যানার্জির অধীনে ছিল। তো এই কেলগ কলেজে মুখ্যমন্ত্রী ভাষণ দিতে গিয়েছেন, তো সেখানে মিথ্যে বললেও তিনি প্রশ্ন করবেন, তিনি সেখানে ঠিক ছিলেন। তারপরে তিনি মুখ্যমন্ত্রীর পুলিশ যেখানে থাকে সেখানে তার বাড়ি হলেও আসবেন, এটা কি করে মুখ্যমন্ত্রী মেনে নিতে পারেন? দুটো কথা, একটা উনি খুব ভয়ঙ্কর কথা বললেন, উনি একটা কথা বললেন আমি শুনলাম যে দেশটা সভ্য হলো শিক্ষিত না। আমার খুব অবাক লাগলো যে এক ভদ্রলোক, উনি ওখান থেকে চলে এসছেন, এখনো মন কাঁদছে ভারতবর্ষের জন্য, অথবা বলছেন ব্রিটিশদের সব ভালো, ইংল্যান্ডের সব ভালো কথা। আজকে যেটা উনি একটু আগে বললেন, আমি বলি না ভালো কথা, মানলাম, আমি পরে ওখানে 25 বছর কাজ করছেন, তার মনেই হতে পারে এই দেশটা শিক্ষিত নয়, না ঠিক, একদম ঠিক। আজকে পুলিশের এরম ধরলে কিন্তু আরো আরেকবার মনে হবে। আজকের ঘটনার পর আমার ধারণা ডক্টর ব্যানার্জির এরম মনে হয়, এরপরে যে বাংলা যারা পাকিস্তানের জন্য হৃদয়ে কাঁদছিল, এরম তো বহু মানুষ ছিল। একটা লাইন বলবো, খুব ভালো যুক্তি, যেটা এখানে তৃণমূলের মুখপাত্র যারা আছেন তারা বলছেন যে বিদেশের মাটিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কেন প্রশ্ন করা হয়েছিল বা কাউকে করা যায় কিনা। আমাকে 1 মিনিট বলতে দাও, আমার সময়টা চলে যাচ্ছে। আমার ঠিক সেম প্রশ্নটা তাদের কাছে, যখন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ডে গোটা বিশ্বের কাছে আমাদের মুখ ছোটা হয়,
যখন বুঝতে পারা যায় আমাদের রাজ্যের শাসন ব্যবস্থাটা পুরো মিথ্যের উপর দাঁড়িয়ে আছে, যখন বোঝা যায় এই রাজ্যে এতগুলো মানুষ রাস্তায় যোগ্য চাকরির লোকেরা পড়ে আছেন, তখন তোমাদের হৃদয় কাঁদে না। আমি একটু আইনের জায়গাতে বলবো, শুনুন, আমি বলছি যে সংবিধানের 19 নম্বর ধারায় পরিষ্কার করে যে অধিকারগুলো দেওয়া আছে একজন বিদেশি নাগরিকেরকেও দেওয়া আছে, যে কোনো মানে লফুলি যে কোনো লোকের সাথে মিশতে পারে। এই যে সরাসরি পুলিশ এখানে ইন্টারভেনশন করলো, সরাসরি সংবিধানের 19 নম্বর ধারাকে ভায়োলেট করলো, এবং যেভাবে ডিটেন করা হয়েছে ইললিগাল ডিটেন আমি মনে করি। খ হলো কেলগস কলেজে যদি উনি, আমি ডেভিলস অ্যাডভোকেট হিসাবে বলছি, কেলগস কলেজে উনি অন্যায় করেছেন, তাহলে শাস্তিটা কেলগস কলেজ হয়তো অথবা ব্রিটিশ পুলিশ দিবে। আমার প্রশ্ন হচ্ছে যে মানে যখন আমরা প্রাচীন মানে কালে বা মধ্যযুগে আমরা দেখেছি যে রাজার পুলিশ থাকতো, লেঠেল বাহিনী মানে রাজা নিজের পার্সোনাল। মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে পার্সোনালি মানে পুলিশকে ব্যবহার করছেন? এই জায়গাটা কিন্তু একটা ভয়ের জায়গা, কারণ পার্সোনালি যদি আপনি পুলিশকে ব্যবহার করেন মানে আপনার ইগোর জন্য, তাহলে কিন্তু বলবো যে আমাদের এনার্কি আসা বা মানে আফ্রিকার মতো দেখুন, আমি প্রথমে বলি উনি একজন বিদেশি নাগরিক, তার ভারতীয় অরিজিন রয়েছে, ওসিআই বলা হয়। তো ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, তিনি একজন বিদেশি নাগরিক, তিনি ভারতবর্ষে এসে ভারতবর্ষের পুলিশ দ্বারা এইভাবে হেনস্থা হচ্ছে, এটা কিন্তু ভারতবর্ষের জন্য খুব একটা ভালো হচ্ছে না। আর একটা জিনিস সংশোধন করে দিই, আর্টিকেল 19 এটা কিন্তু সিটিজেনের রাইট, কিন্তু তার অর্থ এই নয়, তার অর্থ এটা জাস্ট আমি বলে দিই, দেখুন প্রতিটি মানে ভারতবর্ষে আসা প্রতিটি মানুষের রাইট টু লাইফ রয়েছে। রাইট টু লাইফ কিন্তু শুধুমাত্র সিটিজেনদের জন্য নয়, যিনি বিদেশি নাগরিক তার জন্য বটে। যে কাউকে গ্রেপ্তার করতে হলে কি কারণে গ্রেপ্তার করছে সেটা থেকে অ্যারেস্ট মেমো ইস্যু করতে হবে, এবং সই নিতে হবে। যদি সেটা না নেওয়া হয় তাহলে তার পরিবারের কাউকে খবর দিতে হবে যে এই কারণে অ্যারেস্ট করা হয়েছে, এখানে রাখা হবে। কালীঘাট রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, রানী শঙ্করী লেন, এই তিনটে রাস্তায় প্রচার করা যায় না, লোকসভা নির্বাচনের সময় প্রার্থীরা যেতে পারে না। ডক্টর ব্যানার্জির কাছে আরেকবার যাব। ডক্টর ব্যানার্জি, আপনি তো এই পশ্চিমবঙ্গের মাটিতে বড় হয়েছেন, ডাক্তারি পাশ করেছেন, সফলভাবে ডাক্তারি করেছেন, 25 বছর ব্রিটেনে ডাক্তারি করছেন। এই অভিজ্ঞতা আপনার গোটা জীবনে, গোটা জীবনের কেরিয়ারে, দেশের তো এইরকম অভিজ্ঞতা নিঃসন্দেহে আপনি আর হয়েছে কিনা আমি জানি না, তো কীরকম আজকের তো একটা ঘটনাবহুল দিন, মানে ধরুন বিকেল থেকে এই রাত 10টা অবধি যা চললো, এখন 9:45 রাত, আমি বলছি যে আপনার গোটা দিনের কি আত্মজীবনীতে লেখার মতো একটা অধ্যায় তৈরি হলো? হ্যাঁ, আত্মজীবনীতে দুটো পাতা তো হয়ে গেছে যদি 10 পাতার আত্মজীবনী হয়। আর আমি একটা কথা বলে রাখি, কেউ একজন আপনার ওখানে বললেন, কোন একজন বক্তা, যে আমি বিদেশের মাটিতে এই মুখ্যমন্ত্রীকে অপমান করেছি। মুখ্যমন্ত্রী কিন্তু যখন ওকে ওই যিনি ইন্টারভিউয়ার ছিলেন, একটা শর্ট ইন্টারভিউ ছিল, যখনই বলেছে ইন্ডিয়া ইজ জাম্পিং আপ, এসকালেটিং হিমসেলফ to the third largest economy, maybe they will become second or first at one point, right? উনি কিন্তু একদম মানে সাডেনলি যেন ঘুম থেকে ওঠার আগে, তার আগে বোধহয় একটু ডোজ অফ করে গেছিলেন, উনি কিন্তু স্ট্রেট বললেন আই ডিফার, এবং সেইটা কিন্তু ভারতীয় হাই কমিশন খুব একটা ভালোভাবে নেয়নি, কারণ ওইখানে তো উনি ডাইরেক্টলি ইন্ডিয়ার প্রগ্রেসটাকে উনি কনফ্লিক্টে ঢুকিয়ে দিলেন, ইন্ডিয়ার একটা প্রগ্রেস হয়নি। তা ভিতরের লোক গিয়ে যদি একটা লেডি অফ পজিশন যদি ওই কথা বলতে পারে, আমি তো তাকে শুধু প্রশ্ন করেছি, আমার প্রশ্নগুলো আমার ভিডিও থেকে আপনি শুনতে পাবেন, যে আপনি একটু পরিসংখ্যান দিয়ে কোন ওনার কথাটা একটু মানে অলমোস্ট পাসিভ করতে পারছিলাম না আমি, যার জন্য আমি প্রশ্ন করেছি। উনি বললেন টাটা পাস থেকে দে সেড ইউ সর্ট অফ কিক দ্য টাটাস আউট অফ ওয়েস্ট বেঙ্গল, এই পাস থেকে, সেইখান থেকে অভয়া ইত্যাদি এসকালেট করে হয়ে গেল। আই হ্যাড নো কন্ট্রোল ওভার দ্যাট। আমি যখন দেখেছি ওরকম হয়েছে, আমি বেরিয়ে চলে এসে বাইরে আমার বক্তব্যটা রেখেছি নিজের কাছে, নিজের ভিডিওতে। কাজে
এইটা একটা মানে খুব বাজে, এবং বোঝাই যাচ্ছে মাসল পাওয়ার ফ্লেক্স করছেন। এটা একটা মানে কি বলবো, কিভাবে হিসেব করা যায়, এটা তো পুরো মিলিটারি রুলের মতো। নাজি মাসল ফ্লেক্সিং, ইউ ক্যানট সে এনিথিং এক্সেপ্ট হেল হিটলার, এরকমই তো আমার মনে হচ্ছে। আমি আর কি বলবো বলুন এর চেয়ে বেশি। এবং আমি বিনা কারণে গ্রেফতার হয়েছি কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে, আমার বন্ধুরা বলবে বা আমার লয়াররা বলবে। আমি আজকে এই ব্যাপারে আর আলোচনা করে লাভ নেই। সোমবাবু যদি আমাকে ডাকেন, এটা আরামসে মাথা ঠান্ডা করে বিশ্লেষণ করব আমরা এক সময়। আমার দোষ হয়েছে না তার দোষ হয়েছে, যদি বা দোষ হয় আপনি কারেক্টলি বলেছেন, তাহলে সেটা ওইখানে কমপ্লেন করা উচিত ছিল যে ব্রিটিশ সিটিজেন কেন আমাদের চিফ মিনিস্টারকে অপমান করেছে। এইখানে করা মানে ভবানীপুরে নিজের কালীঘাট এরিয়ায় উনি শুধু আমাকে জাস্ট জব্দই করতে চান। এবং আমার কাছে যথেষ্ট প্রমাণ এভিডেন্স আছে, ওনার পরিবারের অনেকেই আমার সঙ্গে মানে কনফ্লিক্ট নেবার চেষ্টা করছেন। আমি সাবধানে এড়িয়ে আছি, কিন্তু এই মুহূর্তে আমার উপায় নেই, কারণ আমার মা ওখানে থাকেন। উনি ঠিক মতো বিছানা থেকে উঠতে পারেন না, বেডরিডনি বলা যেতে পারে। 80 বছর প্লাস বয়স, 82 বছর বয়স, এবং আমি প্রায় অপারগ মাকে ওখান থেকে সরানোর জন্য। মা ইংল্যান্ডে যাননি বলেই আমি এখানে ফিরে এসেছি, আর মাকে অন্য বাড়িতে নিয়ে যেতে আমার 6 মাস সময় লাগবে। আমি আপাতত পুরো একদম সে গান পয়েন্টে রয়েছি, এটা আপনি বলতে পারেন। ওখানে আমায় যেতেই হচ্ছে, এরপরে আমি জানি না আমার ভবিষ্যতে কি আছে। আপনারা অন্তত জেনে রাখলেন যে আমি থ্রেটেন ফিল করছি, এবং দ্য থ্রেট ইজ দেয়ার ইন দ্য এয়ার। সো দ্য থ্রেট কালচার ইউ ক্যানট ডিনাই ইট, অ্যাট লিস্ট আই হ্যাভ ফেল্ট ইট টুডে উইথ মাই ওন লাইফ, এইটাই আমি বলছি। অনেক ধন্যবাদ ডক্টর বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি পরিষ্কার আমার টেকটা এখানে বলবো, যেটা নিঃসন্দেহে এই স্টুডিওয়ে যারা আছে কোনো পক্ষকেই সন্তুষ্ট করবে না। আমি প্রথমে বলবো যে একজন ডাক্তার, কৃতি ডাক্তার, যিনি ওখানে সেটেল, ওখানের নাগরিকত্ব নিয়েছেন, তিনি তার বাড়িতে বৃদ্ধা অসুস্থ শয্যাশায়ী মা, তাকে বলতে হচ্ছে যে রাষ্ট্রশক্তির মানে পেশি শক্তি তাকে চিন্তায় রেখেছে যে কতটা নিরাপদে, কতটা সুস্থভাবে এখানে তিনি বসবাস করতে পারবেন। আজকের বিকেলের লালবাজারের অভিজ্ঞতা তাকে সেই শিক্ষা দিয়েছে। এটা তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস নাগরিক হিসেবে এই রাজ্যের এবং এই কলকাতার খুব শ্লাঘার বিষয় নয়। পাশাপাশি আমি ওনাকেও যেটা বললাম, আরেকবার আমি রিপিট করব, সেটা হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিদেশে গিয়ে একটা বক্তৃতা দিচ্ছেন, আমার ভালো লাগতো। আমি বিশ্বাস করি যে তার, দেখুন, কয়েক সপ্তাহ আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী হাসপাতালে গেছেন, তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এবং তিনি মেজাজ হারিয়েছেন। অতএব যারা সাধারণ নাগরিক, তাদের প্রশ্ন করার অধিকার কিন্তু প্রায় সমস্ত দেশের, স্বৈরাচারী দেশ ছাড়া, সংবিধানে স্বীকৃত। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বক্তৃতা দিচ্ছেন এবং তার পাশে চেয়ার, আসন আছেন এবং পরিষ্কার একটা ইন্টারেক্টিভ সেশন সেখানে ছিল, যারা বিক্ষোভ দেখিয়েছেন, যারা তাকে থামিয়েছেন, যারা তাকে বাধা দিয়েছেন, আমার ভালো লাগতো দর্শক হিসেবে তার বক্তৃতা হয়ে যাওয়ার পর ওই ইন্টারেক্টিভ সেশনে তারা যদি প্রশ্নটা তুলতেন, যেটা সিভিল সোসাইটির নর্মস বলে আমি বিশ্বাস করি। আমি আবার বলছি, এই মত কারুর ভালো লাগতে পারে, কারুর খারাপ লাগতে পারে, কিন্তু ডক্টর ব্যানার্জি যেটা বলছেন, উনি ওখানে তাকে বাধা দেননি, উনি পেছনে ছিলেন, এবং সেটা ভিডিওতেও দেখা যাচ্ছে। আমার পরের প্রতিবেদনে যে ভিডিও আমি আরেকবার দেখাবো, উনি শুধু প্ল্যাকার্ডটা তুলে ধরেছিলেন, সামনে থেকে কেউ বলেছিলেন, এবং তারপর ওনার অভয়কাণ্ডে নিঃসন্দেহে একজন চিকিৎসক, তিনি হনলুলুতে থাকতে পারেন বা সান ফ্রান্সিসকো থাকতে পারেন, তাকে স্পর্শ করবে, সেটাই স্বাভাবিক। যে কোনো সংবেদনশীল মানুষের ক্ষেত্রে তাকে স্পর্শ করেছেন, তিনি প্রশ্ন তুলতে গেছিলেন, এর ভেতরে কোনো অপরাধ নেই। এবং আইনের ভাষায় যদি অপরাধের কথা হয়, ওখানে যদি উনি অপরাধ করে থাকেন, ভবানীপুরে সেই অপরাধের শাস্তি পাবে কেন? ভবানীপুরে কেন, প্লেস অফ অকারেন্স থেকে এত হাজার কিলোমিটার দূরে কলকাতা পুলিশ তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে লালবাজারে নিয়ে যাওয়া কেন? আর বাড়িতে, আমি আবার বলছি, সুব্রত বক্সী হতে পারেন, সুজন চক্রবর্তী হতে পারেন, সুকান্ত মজুমদার হতে পারেন, যে কেউ একজন নাগরিকের বাড়িতে যেতে পারেন। এটা মানে আমি বলছি ওনার নাগরিক অধিকারে হস্তক্ষেপ। পাশাপাশি আমি এটাও বলবো, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তৃতা শেষ হওয়ার পর তাকে প্রশ্ন করলে সেটা সিভিল সোসাইটি সম্মত হতো, এটাও আমার খুব স্পষ্ট মত। যাই হোক, আমার পরের প্রতিবেদন, যারা গোটা ঘটনাটা ভুলে গেছেন, কেউ কেউ তো ভুলে যাননি, বোঝাই যাচ্ছে ওনার লালবাজার নিয়ে যাওয়া থেকে, কিন্তু যারা ভুলে গেছেন তাদের জন্য আরেকবার তো মনে করে দিতেই হবে। দেখুন, অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর কারণেই কি ব্রিটিশ নাগরিক বাঙালি চিকিৎসককে বারবার নোটিশ পাঠিয়ে হেনস্থা করছে রাজ্য মেডিকেল অ্যাসোসিয়েশন? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন বলেই কি কলকাতায় তার সঙ্গে সুকান্ত মজুমদারকে দেখা করতে দিল না পুলিশ? গ্রেফতার করলো দুজনকে। पुलिस ने उसको झूठ बोला कि हम घर पे नहीं है, लेकिन मैं तो 1 बजे से उधर रुक रहा हूँ। ये लोग तो आए हैं, कब आए आप लोग? When did you come? 1:30 সময় এরা চলে এসেছে। আপনার উপরে কি নজরদারি চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে? একটা তো কিছু হচ্ছে, একটা কিছু এনাকে যেহেতু ইনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন,
যেহেতু উনি কেলক কলেজে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন, সেই জন্য এনার জীবন ব্যতিব্যস্ত করে দেওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। अभिषेक बनर्जी आपका नेबर है इसीलिए क्या ऐसा हो रहा है? Absolutely, we are sharing the. I have never seen him, but we share the walls, it seems. And every day we have been harassed. But I am a robust fighter, so I am giving them a good fight. लेकिन आज तो इनके साथ ये हुआ. This is beyond my horizon of dreams. কিন্তু একজন চিকিৎসককে ঘিরে এত বিতর্ক কিসে? ঘটনার সূত্রপাত গত 27শে মার্চ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে বক্তৃতা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগকারী চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানে প্রতিবাদ জানিয়েছিলেন। ছবিতেও প্ল্যাকার্ড হাতে দেখা যায় তাঁকে। মুখ্যমন্ত্রীকে একের পর এক বিতর্কিত প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন বিক্ষোভকারীরা। সেই বিক্ষোভকারীদের একজন বলেই কি প্রবীণ চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কে তার নিজের শহরে এভাবে হেনস্থা হতে হচ্ছে? এবিপি আনন্দ।